পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ। মন্ত্রণালয় বোর্ডের সভায় সিদ্ধান্ত। সহিংসতা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের তাগিদ। সাংবাদিক তাহির হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা। তাজুল, আহমদ হোসেন ও সোহাইল গ্রেফতার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বোর্ডের নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সচিবালয় যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে আজ বিসিবির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকার পরিবর্তনের সময় বিসিবি সভাপতি বিদেশে ছিলেন। বিদেশ থেকে বোর্ডের অনলাইনে মিটিংয়ে যোগ দিয়ে আজ পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান নাজমুল হাসান পাপন। তৃতীয় মেয়াদে বিসিবির সভাপতি হবার পর বিসিবির পরিচালনা পরিষদের 2 জন সহ সভাপতির কাউকেই নিয়োগ দেননি পাপন। এ নিয়ে পাপনের অনুপস্থিতিতে বোর্ড পরিচালনায় সমস্যায় পড়ে বিসিবি। বুধবার সভার আগেই সাবেক জাতীয় অধিনায়ক এবং প্রধান নির্বাচক ফারুক আহমেদের বোর্ড পরিচালক হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে জাতীয় ক্রীড়া পরিষদ। ফারুক আহমেদের সাথে বোর্ড পরিচালক হিসেবে এনএসসির কোটায় দায়িত্ব পেতে পারেন কোচ নাজমুল আবেদিন ফাহিম। তবে এনএসসির কোটায় পরিচালক হওয়া আহমেদ সাজ্জাদুল আলম ববি পদত্যাগ না করে তাকে বোর্ড সভায় ডাকা হয়নি। কোরাম পূরণ করতে হলে এই সভায় কমপক্ষে 9 জন পরিচালকের উপস্থিতি প্রয়োজন। জালাল ইউনুসের পদত্যাগপত্র গৃহীত ছাড়াও সভায় ববি সহ বিগত বোর্ডের একাধিক পরিচালকের অপসারণ ও পদত্যাগের সম্ভাবনা রয়েছে। সহিংসতা ও হত্যার ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তাগিদ দেওয়া হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর পূর্ণ সুরক্ষা নিশ্চিতের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবারের ব্রিফিংয়ে মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এসব জানান। প্রশ্নোত্তর পর্বের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো মহাসচিবের চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি কথা বলেন। জানান, ওই চিঠিতে বাংলাদেশে শান্তি ফেরানো এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব। বাংলাদেশে গণঅভ্যুত্থানে প্রাণহানি ও দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে প্রশ্নের জবাব দেন ডুজারিক। তিনি বলেন, সংকটের শুরু থেকেই দায়বদ্ধতার কথা বলেছে জাতিসংঘ। রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো এবং এর সাথে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনারও তাগিদ দেন মহাসচিবের মুখপাত্র। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত 19 জুলাই সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় থানায় 13 ঘণ্টা অপেক্ষা করার পরে মামলা নথিভুক্ত করেছে নিউ মার্কেট থানা পুলিশ। গতকাল দিবাগত রাত 12:30টায় পুলিশ মামলা নথিভুক্ত করেছে। প্রিয়র মা সামসিয়ারা জামান বাদী হয়ে নিউ মার্কেট থানায় দণ্ডবিধির 302, 114 ও 109 ধারায় মামলাটি দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক উপকমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম, ডিএমপির এডিসি হাফিজ আল আসাদ, ডিএমপির এডিসি মোহাম্মদ রেফাতুল ইসলাম রিফাত ও নিউ মার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরও 40 জনকে করা হয়। নিহত প্রিয়র বোন তাসফিয়া জানান, আসামি তালিকায় পুলিশ কর্মকর্তার নাম থাকায় তাদের মামলা নথিভুক্ত করতে বিলম্ব করে পুলিশ। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম, সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে তাদেরকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে, তাজুল ইসলামকে রাজধানীর বনশ্রী এলাকা, আহমেদ হোসেনকে গুলশান এলাকা এবং সোহাইলকে বনানী থেকে আটক করা হয়েছে। তাদের 3 জনকে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে জানা যায়নি। এদিকে রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে গত সোমবার নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহাইল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম টানা 4 বার ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদেও ছিলেন তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ছাত্র জনতার আন্দোলনে তাদের পাশে থাকতে সরকারের পাশাপাশি নিজ নিজ জায়গা থেকে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় আহতদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি জানান, আহতরা সবাই ভালো আছেন, তাদেরকে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। আন্দোলনের সময় সহিংসতায় আহত হয়ে বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন 41 জন। তাদের মধ্যে 19 জন বিজিবি সদস্য, বাকি 22 জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আহতদের চিকিৎসায় সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। 22 না 23 জন পেশেন্ট, মানে যারা এই হসপিটালে অথরাইজ না বাট সিভিল, তাদের নিয়ে আসছে। এর মধ্যে ছাত্র রয়েছে এবং বিভিন্ন পেশায় কর্মরত লোক, তাদেরও এখানে আনা হয়েছে। দিদি মহোদয় আমার এখনো বললো যে উনারা আরো হয়তো কিছু পেশেন্ট এখানে আনবে। এখানকার পরিবেশও যেরকম সুন্দর, এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো। এখানে ডাক্তার যারা আছে খুবই নামি দামি ডাক্তার এবং তারা খুব ভালোভাবে তাদের কেয়ার নিচ্ছে। গেল 15 বছরে রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিয়ম দুর্নীতির কারণে এখন খাদের কিনারায় পুরো ব্যাংকিং খাত। 2009 সালে আওয়ামী লীগ সরকার দায়িত্ব নেবার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। বাড়তে বাড়তে এখন তা 1,82,000 কোটি টাকারও বেশি। তবে এর প্রকৃত আকার 4 লাখ কোটি টাকারও বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। এসব খেলাপি ঋণ আদায়ে দ্রুত একটি কমিশন গঠনের পরামর্শ তাদের। রিপোর্ট শুভ মাহফুজের। দেশের ব্যাংকিং খাতের মূল রক্ষকের দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের, কিন্তু বিগত বছরগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নররা এই খাতকে রক্ষা না করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণ খেলাপি আর অর্থ পাচারকারীদের একের পর এক সুবিধা দিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে। পরিসংখ্যান বলছে 2009 সালে দেশে খেলাপি ঋণ ছিল 22,000 কোটি টাকা। 15 বছরের ব্যবধানে এর পরিমাণ এখন প্রায় 2 লাখ কোটি টাকা। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন এই খেলাপি ঋণের পরিমাণ 4 লাখ কোটি টাকারও বেশি। অনেক ঋণই খেলাপি হতো, কিন্তু সেগুলোকে অবলোপন করা হয়েছে। অনেক খেলাপি ঋণের যে সুদের অংশ সেটাকে মাপ করা হয়েছে হাজার হাজার কোটি টাকা। এগুলোকে বিবেচনায় নিলে তো এটা একটা হিসাব আছে যে 4 লক্ষ কোটি টাকা এটা বেশি হবে, এবং সেটা ধরলে আমরা যে বলি যে মোট বিতরণকৃত ঋণের 10% হলো খেলাপি ঋণ, সেটা কিন্তু প্রায় 25%-এর কাছাকাছি চলে যেতে পারে। যেটা ফিগারগুলো আপনারা জানেন সেটার থেকে অ্যাকচুয়াল ফিগারগুলো অনেক অনেক বেশি। অনেক ধরনের মেকানিজম করে, অনেক ধরনের রিশিডিউলিং মেকানিজম করে, অনেক ধরনের প্রণোদনার মেকানিজম করে, অনেক ধরনের ইনসেন্টিভের মেকানিজম করে অ্যাকচুয়াল পজিশন অফ এনপিএল ইজ নট শোন। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে চলতি বছরের এপ্রিল পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে বিতরণকৃত ঋণের পরিমাণ 3,12,266 কোটি টাকা, যার 27% খেলাপি। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণের পরিমাণ 12,21,116 কোটি টাকা। এর মধ্যে খেলাপি রয়েছে 7.28%। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলো এবং বিদেশি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ যথাক্রমে 13.88% ও 5.20%। রাজনৈতিক হস্তক্ষেপে ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার বদলে হাতে গোনা কয়েকটি ইচ্ছাকৃত খেলাপি কোম্পানিকে বাংলাদেশ ব্যাংক বারবার সুবিধা দিয়েছে। এতেই খেলাপির কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশিরভাগই ব্যাংক। বিভিন্ন ধরনের রিস্ক ক্যারিলিং মেকানিজমের মাধ্যমে ইভেন 2% দিয়েও প্রচুর লোন রিশিডিউল করা হয়, যেটা দিনের বছরের পর বছর রিশিডিউল হচ্ছেই, রিপেমেন্টস কিন্তু হচ্ছে না। ঠিক আছে, একটা ভেরি মিনিমাল অ্যামাউন্ট দিয়ে রিশিডিউল করা হয়, বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়েই করা হয়। সো দে আর অলসো ইনভলভড। সরি টু সে দ্যাট দ্য প্রিভিয়াস রেজিম ওয়াজ ভেরি মাচ ইনভলভড ইন দিস। একটা দুষ্ট চক্র এখানে, অশুভ আতাত, আনহোলি অ্যালায়েন্স এখানে সৃষ্টি হয়েছিল। এবং তারপরে এটার সাথে আছে হলো যে বিভিন্ন ধরনের প্রভাবশালী গোষ্ঠী, রাজনৈতিক ছত্রছায়ায় যারা আছে, এবং তাদের মধ্যে রাজনীতিবিদও আছেন, আবার এইসব গোষ্ঠীর মধ্যে ব্যবসায়ীরাও আছেন। তো তারা অনেক সময় নিয়ম কানুনের ব্যত্যয় করে এইসব ঋণ নিয়েছেন এবং এগুলোকে ফেরত তারা দেননি বা দেবেন না বলেই ঋণগুলো নিয়েছে। বড় বড় ঋণ খেলাপি সহ তাদের ছত্রছায়া যেসব খেলাপি আছে তাদের তালিকা প্রকাশ্যে আনার পাশাপাশি খেলাপি ঋণ আদায়ে দ্রুত আইন সংস্কারের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।